আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের 8 নাম্বার চ্যাপ্টারের 3 নাম্বার যে ইউনিট আছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এটি পড়ছিলাম। আজকে আমরা চলে যাব 114 পাতায় তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ এই টপিকটিতে। 114 পাতায় তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। তো দেখো, তড়িৎ বিশ্লেষণে 3টি গুরুত্বপূর্ণ প্রয়োগ আছে। একটি হচ্ছে ধাতুর নিষ্কাশন, একটি হচ্ছে ধাতুর শুদ্ধিকরণ, আর একটি হলো তড়িৎ লেপন। তাহলে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ প্রয়োগের নাম: 1 নাম্বার ধাতুর নিষ্কাশন, ওই ধাতুরই কোনো যৌগ থেকে। 2 নাম্বার হচ্ছে ধাতুর শুদ্ধিকরণ, 3 নাম্বার তড়িৎ লেপন। তো আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমে ধাতুর নিষ্কাশন, এই ঘটনাটা কি দেখো, তার আগে আমি বলি, এটা তোমরা ক্লাস 8-এও পড়েছো, আবার পড়বে। এই 8 নাম্বার চ্যাপ্টারেরই ধাতুবিদ্যা যে ইউনিটটা আছে সেখানে গিয়ে, সেখানে তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে 128 পাতায় দেওয়া আছে তড়িৎ রাসায়নিক শ্রেণী। সেখানে মৌলগুলিকে এইভাবে সাজানো হয়: সোডিয়াম কে, ক্যালসিয়াম Ca, তারপর সোডিয়াম Na, ম্যাগনেসিয়াম Mg, অ্যালুমিনিয়াম Al, জিঙ্ক Zn, লোহা Fe, Sn, টিন Pb, লেড, তারপরে হাইড্রোজেন H, তারপরে Cu কপার, তারপরে Hg মার্কারি, তারপরে Ag রূপো, তারপরে থাকতো এখানে Au সোনা। তো আমরা ক্লাস 8-এ পড়েছি যে কোন মৌলটির সক্রিয়তা বা সবচেয়ে বেশি সক্রিয় মৌলের নাম কি তোমরা জানো, সেটা হচ্ছে তোমরা জানো সেটা হচ্ছে পটাশিয়াম কে। সবচেয়ে বেশি সক্রিয় ধাতুর নাম হচ্ছে পটাশিয়াম কে। তো এখানে দেখো, প্রথম দিকে যে নামগুলো আছে একদম উপরে, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো একদম উপরের দিকে আছে। এদের সক্রিয়তা হচ্ছে খুবই বেশি এবং এদেরকে বলা হয় উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু। কি বললাম? এদের সক্রিয়তা হচ্ছে খুবই বেশি এবং এদেরকে বলা হয় উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু। তো আমরা এই যে উচ্চ তড়িৎ ধনাত্মক যে ধাতুগুলি আছে, অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলিকে তাদের যৌগ থেকে নিষ্কাশন করতে পারি তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। কি বললাম? তড়িৎ রাসায়নিক শ্রেণীতে একদম উপরের দিকে যে ধাতুগুলো আছে, অর্থাৎ উচ্চ ধনাত্মক তড়িৎ ধনাত্মক যে ধাতুগুলো আছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধাতুগুলিকে তাদের যৌগ থেকে নিষ্কাশন করতে পারি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে। যেমন NaCl থেকে Na নিষ্কাশন করা যায়, সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। NaCl থেকে Na কিভাবে নিষ্কাশন করা হয় আমরা দেখেছি। NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ যদি ঘটানো হয় তাহলে আমরা দেখেছি যে ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। NaCl এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ ঘটালে আমরা দেখেছি ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। একইভাবে অ্যালুমিনিয়ামের একটি যৌগ হচ্ছে Al2O3, এর নাম হচ্ছে অ্যালুমিনা। অ্যালুমিনিয়ামের একটি যৌগের নাম হচ্ছে Al2O3 বা অ্যালুমিনা। এইখান থেকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করতে পারি। অ্যালুমিনিয়ামের যৌগ Al2O3 বা অ্যালুমিনা থেকে আমরা অ্যালুমিনিয়াম ধাতুটিকেও তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করতে পারি। তো আমাদেরকে এখন যেটা পড়তে হবে, এই Al2O3 বা অ্যালুমিনা থেকে কিভাবে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা যায় সেই সংক্রান্ত কয়েকটি প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। Al2O3 অ্যালুমিনিয়ামের যৌগ, অ্যালুমিনা যার নাম, সেখান থেকে অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন সংক্রান্ত যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো, প্রশ্ন কি আসে এখান থেকে, যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ভোল্টামিটারে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি কি ব্যবহৃত হয়?
এবং ক্যাথোড ও অ্যানোডে যে বিক্রিয়াগুলি ঘটে সেগুলি লেখো। আবার পড়ছি দেখো, Al2O3 অর্থাৎ অ্যালুমিনিয়ামে যে যৌগ যার নাম অ্যালুমিনা, সেখান থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করব তড়িৎ বিশ্লেষণের সাহায্যে। তো তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের ভোল্টামিটার প্রয়োজন হয়, সেই ভোল্টামিটারে ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগে। তো সেই ক্যাথোড অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে এক্ষেত্রে কী কী ব্যবহৃত হয় তাদের নামগুলো জানতে হবে, এবং ক্যাথোড আর অ্যানোডে কী কী বিক্রিয়া ঘটে বা কী কী উৎপন্ন হয় সেগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো, আমরা চলে আসবো বইতে পেজ নাম্বার 114-তে। তো আমার প্রথম যে প্রশ্নটা ছিল যে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে ভোল্টামিটারে ক্যাথোড অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কী ব্যবহার করবে। তো এটা দেখো এইখানে পেয়ে যাবে তোমরা। এই যে দেখো, তড়িৎদ্বার যে হেডিংটা দেওয়া আছে ওইখানে লেখা আছে দেখো যে গ্রাফাইটের আস্তরণযুক্ত ইস্পাত নির্মিত ট্যাঙ্ক ক্যাথোড হিসাবে আর গ্রাফাইট দণ্ড অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। তো এইগুলো একটু মনে রাখতে হবে, গ্রাফাইটের আস্তরণযুক্ত ইস্পাত নির্মিত ট্যাঙ্ক ক্যাথোড হিসাবে আর গ্রাফাইট দণ্ড অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে ব্যবহৃত হয় গলিত ক্রায়োলাইটের বিশুদ্ধ অ্যালুমিনা ফ্লুওস্পার, অর্থাৎ অ্যালুমিনাটা তো ব্যবহার হবে Al2O3 গলিত অবস্থায়, তার সাথে সাথে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার এই দুটো যৌগ ওর সাথে মেশাতে হবে। ঠিক আছে, তাহলে Al2O3 বা অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে ভোল্টামিটারে তড়িৎদ্বার হিসাবে কি কি ব্যবহার করব না, গ্রাফাইটের আস্তরণযুক্ত ইস্পাত নির্মিত ট্যাঙ্ক এটা ক্যাথোড হিসাবে ব্যবহৃত হবে, গ্রাফাইট দণ্ড এটা অ্যানোড হিসাবে ব্যবহৃত হবে, আর গলিত অবস্থায় যে অ্যালুমিনা অর্থাৎ Al2O3 যে যৌগটা গলিত অবস্থায় সেটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে ব্যবহৃত হবে, কিন্তু তার সাথে মিশ্রিত হবে ক্রায়োলাইট এবং ফ্লুওস্পার নামে আরও দুটি যৌগ। ঠিক আছে, ছিল এর সাথে আরেকটা যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে ক্যাথোড ও অ্যানোডের কী কী বিক্রিয়া ঘটে। ক্যাথোড এবং অ্যানোডে কী কী বিক্রিয়া ঘটে। তো আমরা চলে আসবো দেখো এখানে Al2O3 অ্যালুমিনা এটা গলিত অবস্থায় যখন এর মধ্য দিয়ে আমরা কারেন্ট পাঠাবো তখন এটা দুটো আয়নে ভাঙবে, 2Al3+, Al3++ আয়ন এবং 3O2- মাইনাস আয়ন, এই দুটো আয়ন উৎপন্ন হলো। এবারে আমরা জানি ক্যাথোড মানে হচ্ছে ব্যাটারির যেটা ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে, তাহলে সেখানে আকর্ষিত হবে প্লাস আয়ন অর্থাৎ Al3+ আয়ন। তো নিয়ে 2Al3+ 6E 6টা ইলেকট্রন যুক্ত হচ্ছে, নিয়ে 2Al অর্থাৎ অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হলো ক্যাথোডে। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হলো ক্যাথোডে। আর অ্যানোড যেহেতু ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যুক্ত থাকে তাহলে সেখানে আকর্ষিত হবে O2- আয়নটা, নিয়ে 3O2- 6E 6টা ইলেকট্রন ত্যাগ হলো, নিয়ে 3O 3টে অক্সিজেন পরমাণু আরও 3টে অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে 3টে অক্সিজেন অণু অর্থাৎ অক্সিজেন গ্যাস তৈরি হলো কোথায় না অ্যানোডে। সুতরাং আমাদের ছিল Al2O3 যৌগটি, তড়িৎ বিশ্লেষণ ফলে আমরা ক্যাথোডে দেখো অ্যালুমিনিয়াম ধাতু পেয়ে গেলাম, অর্থাৎ Al2O3 থেকে অ্যালুমিনিয়ামকে আমরা নিষ্কাশন করতে সক্ষম হলাম। তাহলে Al2O3 তড়িৎ বিশ্লেষণ হবে গলিত বা দ্রবীভূত অবস্থায় Al3+ আর O2- আয়নে বিশ্লিষ্ট হবে, ক্যাথোডে আকর্ষিত হবে Al3+।
সেটি ইলেকট্রন গ্রহণ করবে এবং অ্যালুমিনিয়াম ধাতুতে রূপান্তরিত হবে। অ্যানোডে আকর্ষিত হবে, যেহেতু অ্যানোড ব্যাটারি প্লাস প্রান্তের সাথে যুক্ত থাকে তাই এখানে আকর্ষিত হবে O2 মাইনাস ঋণাত্মক আয়ন। এটা আবার ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন পরমাণুতে পরিণত হবে। অক্সিজেন পরমাণুগুলো যুক্ত হয়ে অক্সিজেন অণু অর্থাৎ অক্সিজেন গ্যাস তৈরি করবে। সুতরাং আমাদের কাছে ছিল অ্যালুমিনিয়ামের যৌগ অ্যালুমিনা বা L2O3, তা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ ঘটালাম এবং ক্যাথোডে আমরা পেয়ে গেলাম অ্যালুমিনিয়াম। তাহলে L2O3 থেকে আমরা অ্যালুমিনিয়ামটাকে বের করে নিতে সক্ষম হলাম তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে। এবার আমরা দ্বিতীয় যে প্রয়োগটা আছে তড়িৎ বিশ্লেষণে তাতে চলে যাব। ধাতু শুদ্ধিকরণ। রাসায়নিক পদ্ধতিতে ধাতুগুলি নিষ্কাশিত হওয়ার পর ধাতু মধ্যস্থিত অশুদ্ধিগুলি থেকে ধাতুকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে শোধন করা হয়। তার মানে রাসায়নিক পদ্ধতিতে ধাতুগুলি নিষ্কাশিত হওয়ার পর, তার মানে যে ধাতুটা নিষ্কাশন হলো সেই ধাতুর সাথে আরও অন্য ধাতু মিশে থাকতে পারে। তা আমাদের যে ধাতুটা প্রয়োজন একদম সেই ধাতুটাকেই বের করে আনতে হবে। অর্থাৎ যে অশুদ্ধিগুলো আছে সেইগুলোকে তাড়িয়ে দিয়ে যে ধাতুটা আমাদের প্রয়োজন সেই ধাতুটাকেই বের করে নিয়ে আসতে হবে। এটারই নাম হচ্ছে ধাতুর শুদ্ধিকরণ। এটাও আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে করতে পারি। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো কপার ধাতুর শোধন বা পিউরিফিকেশন অফ কপার। তো সেই কপার ধাতুর শোধন যদি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করতে হয় তাহলে আমরা জানি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির যে উপকরণ, ভোল্টামিটারের মধ্যে আমাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখতে হবে। তো এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কপার সালফেট CuSO4 এর জলীয় দ্রবণ নিতে হবে এবং তার সঙ্গে সামান্য পরিমাণ 1% H2SO4 যোগ করা হয় যাতে দ্রবণের পরিবাহিতা বাড়ে, অর্থাৎ আয়নের সংখ্যা বেড়ে যায়, অনেক বেশি কারেন্ট পরিবহন করে। আর তড়িৎদ্বার হিসাবে ক্যাথোডে একটা পাতলা বিশুদ্ধ কপার ধাতুর পাত আর অ্যানোডে অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড ব্যবহার করা হবে। তাহলে আমরা এখন পড়ব কপার ধাতুর শোধন কিভাবে করা হবে, অর্থাৎ কপারের সাথে অন্য যে ধাতুগুলো মিশে আছে তাদেরকে তাড়িয়ে আমাদেরকে বিশুদ্ধ কপারটাকে বের করে নিয়ে আসতে হবে। তো পদ্ধতিটা আমরা একটু ডিটেলসে দেখে নিই। তাহলে এখন আমরা পড়ব কপার ধাতুর কিভাবে শোধন করা হয় তার যে পদ্ধতিটা সেটা আমরা একটু দেখে নিই। তো কপার ধাতু শোধন আমরা করব তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে। আর তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে করতে গেলে আমাদেরকে একটা পাত্র নিতে হবে, যে পাত্রটার নাম হচ্ছে ভোল্টামিটার। ভোল্টামিটারে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থটিকে রাখবো। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসাবে CuSO4 এর জলীয় দ্রবণ রাখা হবে। তারপর যে দুটো তড়িৎদ্বার, সেই দুটো তড়িৎদ্বারের একটা হচ্ছে অ্যানোড ব্যাটারির প্লাস প্রান্তের সাথে যুক্ত থাকে। অ্যানোড হিসাবে আমরা নেব অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড। অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড অর্থাৎ অবিশুদ্ধ কপার মানে এই দণ্ডটাতে কপার তো আছেই, তার সাথে সাথে অন্যান্য ধাতুগুলো মিশে আছে। তা আমাদেরকে কপারটাকে সেখান থেকে বের করে নিতে হবে, বাকিগুলো ওই দণ্ড অর্থাৎ অ্যানোডেই পড়ে থাকবে। আর ক্যাথোড হিসাবে আমরা নেব একটা পাতলা বিশুদ্ধ কপার ধাতুর পাত। ক্যাথোড হিসাবে আমরা নেব পাতলা বিশুদ্ধ কপার ধাতুর পাত, অর্থাৎ যে কপারটা অ্যানোডে অন্য ধাতুর সাথে মিশে আছে সেই কপারটাকে বের করে আমাদেরকে এখানে ক্যাথোডে জমা করতে হবে। তারপরে সেই ক্যাথোডটাকে তুলে নিলে আমরা বিশুদ্ধ কপারটাকে সেইখান থেকে আলাদা করে নিতে পারবো। তো দেখো, CuSO4 এর জলীয় দ্রবণের মধ্য দিয়ে যখন আমরা ব্যাটারির সাহায্যে কারেন্ট পাঠাবো তখন এটা Cu2+ ধনাত্মক আয়ন এবং SO4 2- ঋণাত্মক আয়নে বিভাজিত হবে।
এরপর অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে দেখো। অ্যানোডে যে কপারটা আছে, এই যে অবিশুদ্ধ কপারের মোটা দণ্ডের মধ্যে যে কপারটা আছে, সেইটা দুটো ইলেকট্রন ত্যাগ করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করবে, দুটো ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ এখানে জারণ বিক্রিয়া ঘটবে এবং সেটা Cu2+ আয়নে রূপান্তরিত হবে, Cu2+ আয়নে রূপান্তরিত হবে। তাহলে CuSO4টা একবার Cu2+ এ ভেঙেছে, অ্যানোডের কপারটাও Cu2+ এ রূপান্তরিত হয়েছে। এই সমস্ত Cu2+ যে আয়নগুলো, সেইগুলো আকর্ষিত হবে ক্যাথোডে, কারণ ক্যাথোড ব্যাটারির মাইনাস প্রান্তের সাথে যুক্ত থাকে। তাহলে Cu2+ যে ধনাত্মক আয়নগুলো, সেগুলো ক্যাথোডে আকর্ষিত হবে, সেইখানে তারা দুটো ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া ঘটবে এবং Cu ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে, Cu ধাতুতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে আরেকবার বলি দেখো, আমরা CuSO4 এর জলীয় দ্রবণের মধ্য দিয়ে ব্যাটারির সাহায্যে কারেন্ট পাঠালে সেটা Cu2+ আর SO4 2- ধনাত্মক আর ঋণাত্মক আয়নে বিশ্লিষ্ট হয়ে গেল। এরপরে অ্যানোডে আমার আছে অবিশুদ্ধ কপারের মোটা দণ্ড, তো সেই যে অ্যানোডের মধ্যে যে কপারটা আছে সেইটা দুটো ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটিয়ে Cu2+ আয়নে রূপান্তরিত হবে। তাহলে CuSO4 থেকে যে Cu2+ উৎপন্ন হয়েছে আর অ্যানোডের কপারটা যে Cu2+ এ রূপান্তরিত হলো, এই Cu2+ আয়নগুলো ক্যাথোডটা যেহেতু ব্যাটারি মাইনাস প্রান্তের সাথে যুক্ত আছে, তাই Cu2+ আয়নগুলো ক্যাথোডে আকর্ষিত হবে, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ বিজারণ বিক্রিয়া ঘটবে এবং Cu এ রূপান্তরিত হবে, কপারে রূপান্তরিত হবে এবং ওই কপারটা ক্যাথোডে যে পাতলা বিশুদ্ধ কপার পাত আছে সেখানে কিন্তু ওই কপারটা কিন্তু জমা হবে। সুতরাং দেখো, ক্যাথোডের পাতলা পাতের ওপর কপার ধাতু যুক্ত হওয়ার জন্য পাতটি মোটা হতে থাকে, ক্যাথোডে আমরা তাহলে বিশুদ্ধ কপার পাই। তাহলে দেখো, এইভাবে আস্তে আস্তে অ্যানোডে যে কপারটা জমা আছে আর কি অন্যান্য ধাতুর সাথে, সেই কপারটা ধীরে ধীরে কোথায় চলে যাবে না, ক্যাথোডে যে পাতলা বিশুদ্ধ কপার পাত আছে সেখানে গিয়ে জমা হবে। এভাবে আস্তে আস্তে অ্যানোডের পুরো কপারটাই ক্যাথোডে গিয়ে জমা হয়ে যাবে এবং ক্যাথোডের যে পাতলা বিশুদ্ধ কপার পাতটা আছে সেটা ধীরে ধীরে মোটা হতে থাকবে। সুতরাং সেইখানে আমরা কিন্তু যে কপারটা পাবো সেটা হচ্ছে পুরোপুরি বিশুদ্ধ কপার। আর অ্যানোডে তাহলে কি পড়ে রইল, অ্যানোডের কপার সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হয় এবং অ্যানোডে যে অশুদ্ধিগুলো পড়ে থাকে একে বলা হবে অ্যানোড মাড। কি বলবো, অ্যানোড মাড। তাহলে বিশুদ্ধ কপারটা চলে গেছে ক্যাথোডে, অ্যানোডে তাহলে এখন পুরো কপার ক্ষয়প্রাপ্ত হয়ে যে অশুদ্ধিগুলো পড়ে রইল তাকে আমরা কি বলবো, অ্যানোড মাড। ঠিক আছে, তাহলে আমরা এখানে তড়িৎ বিশ্লেষণে যে তিনটে প্রয়োগ আছে, প্রথমটা হচ্ছে কোনো ধাতুর যৌগ থেকে সেই ধাতুর নিষ্কাশন, এবং তারপরে ধাতু নিষ্কাশিত হওয়ার পর তার সাথে অশুদ্ধি মিশে থাকতে পারে, তাদেরকে আলাদা করে বিশুদ্ধ ধাতুতে রূপান্তর করা অর্থাৎ ধাতু শুদ্ধিকরণ। এই দুটো বিষয় আমরা পড়লাম। 3 নাম্বার যে প্রয়োগটা আছে সেটা আমরা এর পরের ক্লাসে পড়ব। ঠিক আছে, এই টপিক এই অবধি রইল।